উনি কিন্তু কখনো আন্দোলনের প্রতিপক্ষ না, উনি নেগোসিয়েশনে বিশ্বাসী। সরকারের যে সিদ্ধান্ত যে দেশে কোনো কোটাই থাকবে না সেটা বাতিল করে দিল বা স্থগিত করে দিল। তো স্থগিত করা দিলে মানে করে দেওয়ার কারণে থিওরিটিক্যালি আবার কোটা রেজিমে আমরা ঢুকলাম। এটা কিন্তু থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি তো এমন না যে পরের দিন নিয়োগ শুরু হয়ে গেল। সো এটা থিওরিটিক্যালি ঢুকলো, কিন্তু ওই যে যেটাকে আমরা আন্দোলন বলছি বা দাবি বলছি, তখনও কিন্তু এটা সহনশীল একটা পরিবেশে আন্দোলন হচ্ছে। পুলিশও ভেরি ফ্রেন্ডলি টার্মসে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, ফেসিলিটেট করছে, কিন্তু তেমন কোনো বাধা বিঘ্নের কথা কেউই বলে না, আপনিও বলছেন না। এরকম একটা মানে প্রেক্ষাপটে সরকার তাদের প্রতি কিন্তু সমর্থন দেওয়ার জন্যই দুটো জিনিস করলো। এক, তাদেরকে অ্যাডভাইস করা হলো যে ভাই তোমরা পার্টি হও, ওইখানে ওই কেসটাতে পার্টি হও, আপিল করো। তারপরে সরকারও আপিল করলো। এই আপিলের প্রেক্ষাপটে আপিলের পক্ষভুক্ত হতে বোধহয় আপিল বিভাগ বলেছে, আপিল বিভাগ নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ শিক্ষার্থীরা ইচ্ছে করলে পক্ষভুক্ত হতে পারে। এর বাইরে আমি বলছি যে সরকারি দল এবং অনেকের পক্ষ থেকে এটা অ্যাডভাইসের মতো দেওয়া হয়েছে যে আপনারা ওইখানে যান, কারণ তারা তো সরকারের কাছে দাবি জানাচ্ছিল। তো সেই ক্ষেত্রে যে আপনারা তো কোর্টে যেতে পারেন, কোর্টে এটা ফয়সালা হয়ে যাবে, কারণ সংকটের সূত্রপাত কোর্টে, সংকটের সমাধান কোর্টে হোক। তো এখন অনেকে বলেন যে সরকার তখন ভূমিকা নেয় নাই কেন। নাও হাউ ক্যান ইউ সে দিস, কারণ পরিবেশ তো ওইরকম ডিমান্ড করতেছিল না। নাম্বার টু, এটা কোর্টের এখতিয়ারে চলে গেছে, সরকারও পক্ষভুক্ত হয়েছে, মানে আপিল করেছে। আপিল করার পরপর কি হলো, স্থগিত হয়ে গেল হাইকোর্টের অর্ডারটা। হাইকোর্টের অর্ডারটা স্থগিত হলো, স্থগিতের আদেশ। তখন কিন্তু আন্দোলন চলছে না, তখন স্থগিত যখন হলো, অবশ্যই মানে স্থগিত হচ্ছে, আন্দোলনের প্রথম পর্ব চলছে, যেটাকে আমিও বলবো। কিন্তু আমি বললাম যে এই কোর্টে সরকার যাওয়ার পর যখন শুনানিটা হলো, তখন প্রথম দিনই এটা স্থগিত হয়ে গেল। কি স্থগিত হয়ে গেল? হাইকোর্টের অর্ডারটা। তার মানে কি দাঁড়ালো, এখন আবার কোনো কোটা নেই। এখন দেখেন, মানে মানে আন্দোলনকারীদের কোট আনকোট তাদের দাবি হচ্ছে মানে কোটা রেজিমের বিরুদ্ধে, আবার সরকারের আবেদনের প্রেক্ষিতে এবং তাদেরও অংশগ্রহণ সবকিছু মিলিয়ে কিন্তু কোটা রেজিম আবার উধাও হয়ে গেল। থিওরিটিক্যালি এসছিল, থিওরিটিক্যালি নাই। এখন আপনি বলেন, এরপরে আন্দোলন কেন বাড়লো, কারা বাড়ালো, কোন কোন শক্তি এখানে যুক্ত হলো? অনেকে বলে তৃতীয় পক্ষের কথা বলে। আমি তো তৃতীয় না, আমি তো নানান রকম আলোচনা করলে করতে। এই প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা, যেই শেখ হাসিনা এমন একটা রাজনৈতিক পরিবারের, এটা বিশ্ব পর্যায়ের গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জ্যেষ্ঠ কন্যা। তিনি বেড়ে উঠেছেন কিন্তু রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পরিবেশে। 24 বছর পাকিস্তানি শাসনামলের, 23 বছরই আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস। সেই আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি এমন একজন মানুষ আন্দোলনের প্রতিপক্ষ হইতেই তো পারে না। সুতরাং উনি কিন্তু কখনো আন্দোলনের প্রতিপক্ষ না। উনি সম্ভবত আজকেও কোনো আন্দোলনের প্রতিপক্ষ না। উনি নেগোসিয়েশনে বিশ্বাসী, যে তারা যখন আন্দোলন করবে, নেগোসিয়েট করতে চাইবে, শি ইজ সাপোজ টু ওয়েলকাম। কিন্তু আন্দোলনকারীরা প্রথম দিকে ছিল সফট, ট্রানজিশনটা যখন হচ্ছে তখন একটা পর্যায়ে একটা দুর্ঘটনায় কয়েকজন মারা গেল। এই যে মারা গেল, তারপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে কিন্তু উনি সম্পূর্ণ শান্ত করে ফেলার জন্য আহ্বান জানালেন। আপনি যেটা বলছেন, কি আহ্বান জানালেন? যে নাম্বার ওয়ান, যে যারা যে কজন মারা গেছে তাদের পরিবারের দায়িত্ব উনি নেবেন। একটা তদন্ত কমিটি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে। আরো বললেন যে তোমরা কোর্টের এই 7 তারিখ যেটা সময় দিয়েছে, 7ই অগস্ট, তোমরা ভাই একটু ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করো শুধু বলেন না, উনি বলছেন যে আমি নিশ্চিত কোর্ট থেকে ইউ উইল গেট হোয়াট এভার ইউ আর এক্সপেক্টিং।